সরকার যদি খুব একদম নগ্নভাবে হস্তক্ষেপ না করে তাহলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ারই কোনো জায়গা নেই। কিন্তু যে ধরনের সিমটম আমাদের সামনে উপস্থিত হচ্ছে একের পর এক, সেখানে নগ্ন, অর্ধনগ্ন কিংবা উন্মুক্ত ভাবে সুযোগ দেওয়া, এই জায়গা থেকে আপনার কি কোনো ধরনের আশঙ্কা আছে যে সিমটম গুলো আমাদের সামনে আমার আসছে আশঙ্কা যে? আছে, আমার আশঙ্কা আছে, আমার ব্যক্তিগতভাবে আশঙ্কা আছে যে সরকার হস্তক্ষেপ করবে এবং সরকার চেষ্টা করবে নির্বাচনকে প্রভাবিত করার। যে গণভোট জিনিসটা এবারও সেই হাস্যকর বিষয়তেই পরিণত করা হবে এবং কি বলে যে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, এটি মোটামুটি নিশ্চিত। সমন্বিত আছে প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি রয়েছে, কিন্তু তার আগেই নির্বাচন নিয়ে নানান ধরনের তহুলুকি কাণ্ড করছে। একদিকে জামাত এনসিপির পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগ করা হচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কোনো কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এমনকি গণভোটের ব্যালট পেপার এক মাস আগে কেন জেলা প্রশাসকের ট্রেজারিতে চলে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। পোস্টাল ব্যালট পেপার কোথাও কোথাও পাওয়া যাচ্ছে। আসলে এটা কি নির্বাচন হতে যাচ্ছে নাকি অন্য কিছু ঘটছে? এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় মামুন। জয় মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ অনেক যে ধন্যবাদ। কথাগুলো বলছিলাম, এই নির্বাচন নিয়ে তো নানান ধরনের সংশয় সন্দেহ রয়েছে, যদিও প্রধান উপদেষ্টা টেস্ট হচ্ছে মিস্টার শফিক আলম বলেছেন নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় যারা প্রকাশ করছেন তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে। মানে এটাও এক ধরনের হুমকি আমরা মনে করি। তো আমি একটি বিষয় আপনার দৃষ্টি প্রথমে আকর্ষণ করি। সরকারের খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি মঙ্গলবার রাজধানীতে একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় সম্মেলন, শিক্ষা বিষয়ক একটি সম্মেলনে মন্তব্য হুম। করেছেন, তরুণদের একটি দল রয়েছে, তাদের অনেকেই জিতে আসবে নিশ্চিতভাবে, এটা তিনি আশা করেন। নিশ্চিতভাবে আবার তিনি আশা করেন, এটাও কি নির্বাচন বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না? আহ, নির্বাচন বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা সেটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে সরকার প্রধান হিসেবে আহ, তিনি যদি মনে করেন যে তিনি বাংলাদেশের সরকার প্রধান এবং সকল দল তার কাছে সমান এবং নির্বাচনের প্রধান, তার সরকারের অধীনে নির্বাচন পরিচালিত হবে, তিনি সেই সময়ের সরকার প্রধান, সেই হিসেবে তার যে নিরপেক্ষ ভূমিকা থাকা উচিত বা পক্ষপাতহীন ভূমিকা থাকা উচিত, সেটি এই কথার ভিতর দিয়ে বা এই কথা শুধু না, এর আগের থেকে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই, এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগের থেকেই তিনি একটি শ্রেণীর একটি গোষ্ঠীর প্রতিনিধিত্বশীল কথাবার্তা বলেন, তাদের প্রতিনিধি হিসেবে তিনি সরকারে এসছেন, কাদের প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, তিনি সেই কথা সবসময় বলে যাচ্ছেন এবং তাতে খুব পরিষ্কারভাবে এটা দেশের মানুষের সকলের কাছেই প্রতীয়মান যে এনসিপি নামে যে দলটি গঠিত হয়েছে পরবর্তীকালে, সেই দলের যারা নেতৃবৃন্দ এবং সেই নেতৃবৃন্দ যারা 24 সালের জুলাইয়ের আন্দোলনের নেতৃত্বের জায়গা ছিল, তাদের মাধ্যমেই তিনি ক্ষমতায় কি বলে আসীন হয়েছেন। ঠিক আছে। এবং তিনি 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 সেই ঋণ শোধ করবার জন্যই কিনা আমি জানি না, তিনি তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধ করেন এবং সবসময় তিনি মনে করেন যে এই ছেলে পেলে বা তরুণদের যে দল গঠিত হয়েছে সেই দল ভবিষ্যতে ভালো করবে। এবং আরেকটা কথা এখানে বলা দরকার যে তরুণদের নানা রকম জুলাই সনদ, জুলাই ইত্যাদি আমরা অনেক কিছু দেখেছি, গণভোটের ইস্যু, সবকিছু নিয়ে প্রফেসর ইউনূস বা তার সরকারের যে পরিমাণ আগ্রহ, তাতে মনে হয় না যে তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কোনো নিরপেক্ষ দায়িত্ব পালন করছেন। তিনি একটা মিশন নিয়ে নেমেছেন, সেই মিশনটা হচ্ছে যে তরুণদের দলকে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায় সামনে। তো সরকার প্রধান হিসেবে তো সেটি হওয়ার কথা না। সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ ভোট দিবে, নির্বাচন কমিশন সেই ভোট অনুষ্ঠান আয়োজন করবে এবং তিনি বা তার সরকার নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহায়তা করবে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে এবং স্বাধীনভাবে তার ভোটটা দিতে পারে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আপনার প্রশ্নের উত্তরে হয়তো আমি একটু বেশি বলছি, যেমন না, ঠিক আছে, গণভোট বলুন। এবারে সাধারণ নির্বাচনের একটি অংশ। তো সেই গণভোটে তো হ্যাঁ এবং না দুটি অপশন রয়েছে, কিন্তু সরকার সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো এখন সরকার কেন প্রচারণা চালাবে? সরকার তো এখানে প্রার্থী না। সরকার তো জনগণের উপরে ছেড়ে দিবে যে এখানে দুটো বিষয় আছে, একটা হ্যাঁ এবং একটা না, আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই হবে, যদি না ভোট দেন তাহলে এই হবে। তো আপনি হ্যাঁ ভোট দেন, এই কথা করে রাষ্ট্রের আপনার আমার করের পয়সা খরচ করে, রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ব্যবহার করে, বিজ্ঞাপন বানিয়ে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তার মানে কি এটা তো নিরপেক্ষতা হলো না? হ্যাঁ ভোট কাজের কাদের এজেন্ডা সেটা তো আমরা জানি, দেশের মানুষ জানে। রাজনৈতিক দলগুলো যদি করে, বিএনপি করতে পারে, এনসিপি করতে পারে, জামাত ইসলামী করতে পারে বা অন্য যারা আছে তারা করতে পারে কোনো হ্যাঁ হ্যাঁ এর পক্ষে প্রচারণা, না এর পক্ষে প্রচারণা। এটি তো ভোট, মানে তো আপনি তো ভোটে যখন দিয়েছেন তার মানে হচ্ছে যে এটি তো পাশ হয়নি, এটি পাশ হওয়ার জন্য আপনি জনগণের কাছে আবেদন করছেন। তো জনগণের কাছে আবেদন করার জন্য তো আপনাকে পুরো জিনিসটা পরিষ্কার করে তুলে ধরতে হবে। সেটি তুলে ধরবে যাদের এজেন্ডা, তারা রাজনৈতিক দলগুলো, এটা তো সরকারের এজেন্ডা না। তো সরকার যখন সেটি তুলে ধরে এবং রাষ্ট্রের পয়সা খরচ করে, জনগণের পয়সা খরচ করে, তখন বোঝাই যায় যে এই সরকার নিরপেক্ষতার জায়গায় নাই। এটি এই সরকারটি একটি দলের মনোনীত সরকার এবং তাদের পারপাস সার্ভ করবার জন্যই
এরা আসছে এবং সেইভাবে দায়িত্ব পালন করছে। আর নির্বাচনের ব্যাপারে আমি যেটি মনে করি যে হ্যাঁ, নির্বাচন নামে আপনি যেটি বলছিলেন আপনার প্রশ্নের ভিতরে যে আসলে কি হতে যাচ্ছে, জি। আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। আমি আহ ব্যক্তিগতভাবে বা সাংবাদিক হিসেবে যেভাবেই আপনি বলেন না কেন, আমি মনে করি যে বাংলাদেশের একটি নির্বাচন প্রয়োজন এখন। কারণ আমরা দীর্ঘদিন ধরে একটা গণতন্ত্রহীনতার সংস্কৃতির ভিতরে পড়ে গেছি এবং এখন গণতন্ত্রের সঙ্গে তো আসলে শুধুমাত্র গণতন্ত্র একটি কোট আনকোট শব্দ না, এটা একটি একটি শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, এই আইনের শাসন নিশ্চিত করতে হয়, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় এবং সেই জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। এর একটাও তো এখন বিদ্যমান নেই দেশে। তো সেই জায়গা থেকে আমরা যদি একটা নির্বাচনী প্রক্রিয়ার ভিতর দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশের জনগণ, তাহলে পুরোটা না হলেও কিছুটা হলেও জবাবদিহিতার জায়গা তৈরি হবে, কিছুটা হলেও জনগণের প্রতিনিধিত্ব তৈরি হবে, কিছুটা হলেও আইনের শাসন তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা নির্বাচন হওয়া দরকার এবং সেই নির্বাচনটার দিকেই বাংলাদেশ এগোচ্ছে। এখন সেই নির্বাচনটা কি রকমের হবে সেটি তো আসলে নির্বাচন কমিশন, সরকার এবং যারা নির্বাচনের মাঠের খেলোয়াড় অর্থাৎ রাজনৈতিক দল তারা বলতে পারবে যে কতটা ভালোভাবে হচ্ছে। আর আমি সাংবাদিক হিসেবে এখন তো আসলে বলতে গেলে আমি মাঠে কাজ করার সুযোগও ওইরকম ভাবে নেই সাংবাদিক হিসেবে। তো ফলে একদম মাঠের খবরও আমার কাছে পুরোপুরি নেই, কিন্তু একটা জিনিস আমি বুঝি সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে কোনো সময় কিন্তু নির্বাচন চায়, যে কোনো পরিস্থিতিতেই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়। এখন সেই নির্বাচনটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটি ভিন্ন প্রশ্ন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যেমন ব্যালট পেপার 1 মাস আগেই 12 ফেব্রুয়ারি নির্বাচন, 11 জানুয়ারি 12 জানুয়ারির মধ্যে বিভিন্ন জেলার প্রশাসকদের কার্যালয়ে ট্রেজারিতে চলে গেছে গণভোটের ব্যালট পেপার, যেখানে নির্বাচনের ব্যালট পেপার তার আগের দিন রাত্রেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছায়। সেখানে এই যে গণভোট নিয়ে বিশাল একটি আয়োজন, বিশাল একটি রাজনৈতিক মতভেদ মতপার্থক্যের জায়গা থেকে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, গণভোট এবং জাতীয় নির্বাচন। সেই ব্যালট পেপার যদি 1 মাস আগে পৌঁছায়, সেখান থেকে কোনো প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে আপনার মনে হয়? আহ, আপনার প্রশ্নের ভিতরেই আসলে এই প্রশ্নের উত্তর রয়েছে। প্রশ্ন ওঠার সুযোগ তো রয়েছেই। যদি না থাকতো তাহলে তো বাংলাদেশে যুগে যুগে এই গণভোট নিয়ে এত প্রশ্ন উঠতো না। বাংলাদেশের ইতিহাসে যে কয়টা গণভোট হয়েছে কোনোটাই তো প্রশ্নের ঊর্ধ্বে না, প্রশ্ন শুধু না, মানে বিরাট রকমের প্রশ্ন এবং হাস্যকর রকমের ভোট হয়েছে। এবারে মানুষ আশা করতে চায় যে এবারে গণভোটটা অন্তত হাস্যকর হবে না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে কেন যেন একটা সন্দেহ হয় যে গণভোট জিনিসটা এবারও সেই হাস্যকর বিষয়তেই পরিণত করা হবে এবং আহ কি বলে যে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, এটি মোটামুটি নিশ্চিত। এবং এই প্রসঙ্গে আমি একটু ব্যক্তিগতভাবে আমার দুই একটা স্মৃতি বা অভিজ্ঞতা বলতে চাই। গণভোট জি। যখন নির্ধারিত হলো জুলাই সনদ ইত্যাদির মাধ্যমে যে গণভোট করতে হবে, সরকার আইন পাশ করলো গণভোটের, এবং গণভোটের জন্য 4টি প্রশ্ন নির্ধারিত হলো, যে 4টি প্রশ্নের একটি উত্তর হ্যাঁ অথবা না। হুম, তো হুম। পৃথিবীর কোন প্রশ্নপত্রে কোন পরীক্ষায় 4টি প্রশ্নের উত্তর এক হতে পারে, একটা হতে পারে? আমি আমি একবার এই সরকারের একজন উপদেষ্টাকে, খুবই প্রভাবশালী একজন উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই 4টা প্রশ্ন একটা উত্তর, এটা কি করে সম্ভব? পৃথিবীর কোনো পরীক্ষায় তো এরকম প্রশ্ন হওয়া সম্ভব না। তো বাংলায় একটা কথা আছে, লেজ পেতে দেওয়া। উপদেষ্টা মহোদয় সঙ্গে সঙ্গে লেজ পেতে দিলেন, বললেন যে হ্যাঁ আমি তো একদম আপনার সঙ্গে একমত। আসলে তো 4টা প্রশ্নের একটা উত্তর হওয়া উচিত না। কিন্তু আমি যখন এই এই ক্যাবিনেট মিটিং এই প্রসঙ্গটা তুললাম, তারা এটা মানলই না কোনোভাবে, বিশেষ করে রিয়াজ ভাই, মানে আলী রিয়াজ, জি। যিনি গণভোটের জি। উদ্যোক্তা বা এই যে সংবিধান সংস্কার কমিশনের হুম, প্রধান, হুম, হুম। অনানুষ্ঠানিক প্রধান, চেয়ার, অনানুষ্ঠানিক প্রধান বলছি কারণ মূল চেয়ার তো প্রফেসর ইউনূস নিজেই সরকার প্রধান হিসেবে। তো উনি আমাকে বললেন, উপদেষ্টা, আমি নাম বলছি না কিন্তু চাইলে বলতে পারবো, তিনি বললেন যে রিয়াজ ভাই তো রাজি হলো না, তিনি এটা মানতেই চাইলেন না কোনোভাবে। তো তার মানে হচ্ছে যে দুটো কারণ হতে পারে তার এই উত্তরের। একটি কারণ হতে পারে যে তিনি আমাকে অ্যাভয়েড করার জন্য তর্ক করতে না চান না বলে এইভাবে উত্তর দিলেন। আরেকটা হতে পারে যে তোমরা যা খুশি তাই ভাবো, তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা যা করেছি সেটাই ঠিক আছে। তো আপনি যদি গণতন্ত্রের জায়গা থেকে, মানুষের মতামতের জায়গা থেকে চিন্তা করেন যে ওখানে 4টা প্রশ্ন আছে, 4টা প্রথমটার সঙ্গে আমি একমত, দ্বিতীয়টার সঙ্গে আমি একমত না, আমি প্রথমটায় হ্যাঁ দিব, দ্বিতীয়টাতে না দিব, আবার তৃতীয়টাতে হ্যাঁ দিব, হুম, হুম। বা খুব চতুর্থটাতেও স্বাভাবিক। হ্যাঁ দিব, কোনো একটাতে না দিতে পারি। কিন্তু সেই অপশন তো আমাকে দেওয়া হয় নাই। আমাকে বলা হলো যে 4টা মিলিয়ে একটা উত্তর দিতে হবে। ফলে গণভোটের পদ্ধতিটাই ত্রুটিপূর্ণ। এখন সরকার চাচ্ছে যে গণভোটের মাধ্যমে এই জিনিসটাকে পাশ করিয়ে আনতে হবে এবং সেই উদ্দেশ্যেই মোটামুটি যত আয়োজন, এই আপনি ব্যালট পেপার পাঠানো বলেন ইত্যাদি। এবং আমার কাছেও মনে হয় কি যে নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার যারা, আপনি যদি বিএনপির কথাই বলেন বা জামায়াতও কিছুটা, জামায়াত তো হ্যাঁ এর পক্ষে জোরালো ভাবে অবস্থান হুম, হুম। নিয়েছে, কিন্তু বিএনপি হ্যাঁ এর পক্ষে অতটা জোরালো অবস্থান নেয়নি। বিএনপি, আমি জানি না, আমার ধারণা যে বিএনপি মনে করে যে আমাদের ছোটবেলায় গ্রামের মানুষের কিছু প্রবাদ জাতীয় কথা শোনা যায় না? তো একটা কথা আমি ছোটবেলায় শুনেছি, সেটা হচ্ছে যে যার ধরতাম না হাতে তার ধরি পায়ে, যাতে বর্ষার 6 মাস যায়, বা এরকম একটা বাজে সময়। জি। তো এখন বিএনপির হচ্ছে সেই অবস্থা যে যার ধরবে না হাতে তাকেও এখন পায়ে ধরতে হচ্ছে, যাতে এই কোনোভাবে এই সময়টা যায়, মানে নির্বাচনটা হুম, হয়ে হুম, যায়। হুম। নির্বাচন হওয়ার পরে তো তারা ধরেই নিচ্ছে, বিএনপি ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় আসবে এবং তারপরে তারা তাদের মতো করে
রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক করবে। তো গণভোট নিয়ে তাদের খুব একটা উৎসাহ নাই। এবং গণভোট গণভোটে হ্যাঁ পাশ করলে সংবিধানের কোন অংশে সেটা অন্তর্ভুক্ত হবে, সংবিধানের মূলনীতি যদি পরিবর্তন করা যায়, তাহলে এমন কিছু তো নেই যেটা পরিবর্তন করা যাবে না। এবং এই সরকারের আমলেই তো আমরা গত 5ই আগস্ট থেকে গত 1.5 বছর ধরে তো শুনে আসছি যে সংবিধান দরকারই নাই, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া যায়, সংবিধান কোনো সংবিধানই না। তো সেই সংবিধানে আবার 2টা 3টা 4টা ধারা যোগ করা বা না করাতেই বা কি এমন যায় আসে? মানে এটি আমার মনে হয় যে বিএনপির লোকজন এরকম ভাবে চিন্তা করে। এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ না হলেও সাধারণ পর্যায়ে আমাদের সঙ্গে যাদের আড্ডায়, আলোচনায়, বৈঠকে, গল্পে কথাবার্তা হয়, তারা জিনিসটাকে এইভাবেই দেখে যে ওইটা পরে দেখা যাবে, যা হয় হোক, আগে আমাদের নির্বাচনটা হওয়া দরকার। ক্ষমতা পরিবর্তন হলে তখন দেখা যাবে যে কে কিভাবে কি করবে না করবে। আমার ধারণা এটাই হচ্ছে এখন বিএনপি চায় যত সহজে, যত ঝামেলা মুক্ত ভাবে নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবেশ করতে পারে, সেটাই বোধহয় বিএনপির মূল চাওয়া। এই জায়গা থেকেই আমার প্রশ্ন সাংবাদিক জয় মামুন, আপনি যেটা বলছিলেন প্রথমে যে নির্বাচনটি অবশ্যই দরকার, এই মুহূর্তে একটি নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের জন্য খুবই জরুরি, এটি আমরা সবাই বিশ্বাস করি। বিএনপি হয়তো সেটি বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাস করার মধ্য দিয়ে কোনো ধরনের ফাঁদে বিএনপি পড়তে যাচ্ছে কিনা। এর আগে বিএনপি অনেকবার ফাঁদে পা দিয়েছে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে, এটি অনেকেই উচ্চারণ করেন। এবং এই যে নির্বাচন তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হওয়ার কারণে এর পেছনে অন্য কোনো শক্তি ম্যাটিকুলাস ডিজাইন নতুন করে অ্যাপ্লাই করছে কিনা, যেমন এর মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, ব্যালট পেপার আগে চলে যাওয়া, কিংবা খোদ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো একটি বিশেষ দলকে সাপোর্ট করে আসেন, এখনো পর্যন্ত তফসিল ঘোষণার পরও তিনি সাপোর্ট করছেন পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভাবে। তার মানে কি নির্বাচনের ফলাফল কোনো কোনো শক্তির কাছে আগে থেকেই নির্ধারিত? নির্বাচনের ফলাফল নির্ধারিত কিনা আমি জানি না, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে যে বাংলাদেশ পুরোপুরি একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, সেটি আমি মনে করি না এই কারণে যে আপনি যেভাবেই বলেন না কেন, আমি কয়েকদিন আগে দেখছিলাম, আজকে কালকেই বোধ হয়, যে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে কোন একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করছিলেন যে প্রধান দুটি দল এরকম এরকম করছে। তো উনি বললেন প্রধান দুটি দল মানে কোন দুটি? বলে যে বিএনপি এবং জামায়াত ইসলামী। তো মির্জা ফখরুল সাহেব বললেন যে আমি তো জামায়াত ইসলামীকে প্রধান দল মনে করি না, বাংলাদেশের প্রধান দুটি দল বলতে বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকেই মিন করে। তো আপনি যদি একটু ইতিহাসের দিকে তাকান, আমরা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের দিকে তাকাই, বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের কোনো একটা নির্বাচনে অংশ নেয়নি, এবং সেই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে এমন ঘটনা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নেই। মানে 73 সালের নির্বাচনে তার বিএনপি ছিল না, তার পরবর্তী 79 সাল থেকে যখন জিয়াউর রহমানের সময় নির্বাচন হলো, বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন, তারপরে এরশাদ সাহেবের আমলের নির্বাচনগুলি আপনি যদি দেখেন, 86 নির্বাচন, 88 নির্বাচন, কোনোটাই গ্রহণযোগ্য হয়নি। তারপরে এসে আপনি যখন এরশাদের পতনের পরে 90 পরবর্তী সময় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের অধীনে 91 সালের নির্বাচন, বিচারপতি হাবিবুর রহমানের অধীনে 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, তারপরে 2001 সালের বিচারপতি লতিফুর রহমানের নির্বাচন, এবং 2008 সালে 111-এর সময় যে নির্বাচন। এই 4টি নির্বাচনকে বলা হয়, বাংলাদেশের মানুষ মনে করে যে এটি সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন স্বাধীনতা পরবর্তী সময়ের। এর বাইরে অনেকগুলি 96 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। তারপরে 2008-এর পরে 2014, 2018, 2024 তিনটি নির্বাচন হয়েছে, যেটি আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের অধীনে হয়েছে। কোনোটাই কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। শতভাগ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অবশ্যই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই প্রধান দলকে অংশ নিতে হয়েছে, অতীতের ইতিহাস বলে। এখন এবার বাংলাদেশে এমন 2018 তো অংশ নিয়েছে, তবে ওটা রাতের ভোট হয়েছে হ্যাঁ আর কি। হ্যাঁ 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 সেই জন্য হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ, আমি দুঃখিত যে বিএনপি 18-তে নিয়েছে, কিন্তু সেটাতে এমন নজিরবিহীন কারচুপি হয়েছিল যে রাতের ভোটের ঘটনা তো মানে আমরা কম বেশি জানি, এবং আমি তো সেটি বলতে গিয়ে এক ধরনের ঝামেলার মুখে নির্বাচন কমিশনে বলেছিলাম, এবং তখন সরকারের নানা রকম তোপের মুখে পড়েছিলাম। এটা আমাদের সাংবাদিক বন্ধুরা জানে, বা ইউটিউবে এখনো সেটি পাওয়া যায়। তো 18-তে নির্বাচনে অংশ নিয়েও সেই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধের বাইরে নেওয়া যায় নাই, মানে প্রশ্নমুক্ত রাখা যায়নি। তো সেখানে বিএনপি নির্বাচনে অংশই নিল না, সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নাই। আজকে আওয়ামী লীগকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন, আইন করে হোক, নিষিদ্ধ, কি বলে এটাকে, রাষ্ট্রপতির যে প্রজ্ঞাপন করে হোক, যেভাবেই হোক, আওয়ামী লীগ নির্বাচনের বাইরে। এবং আওয়ামী লীগ একটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল। স্বাধীনতা পরবর্তী সময়ে আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সরকার পরিচালনার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, যে কোনো ইতিহাস আপনি যদি পর্যালোচনা করতে যান, সেখানে আওয়ামী লীগকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের নাম অবশ্যই নিতে হবে। আজকে আপনি তাকে ফ্যাসিস্ট বা যে নামেই আপনি ব্র্যাকেট বন্দি করে সাইডে রেখে দেন, তাতে তো ইতিহাস মুছে যাবে না, ইতিহাস বন্ধ হয়ে যাবে না। তো সেখানে আওয়ামী লীগ যখন নির্বাচনে নেই, নৌকা মার্কার প্রার্থী, ব্যালট পেপারে যখন নৌকা মার্কা নেই, সেখানে একটা বিরাট অংশের মানুষ নির্বাচনের প্রতি নিরুৎসাহিত হবে। এবং তাদের যে সমর্থক আছে, তারা 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 তো নিশ্চয়ই, আওয়ামী লীগের লোকজন তো নিশ্চয়ই বিএনপিকে ভোট দিবে না, জামাতকে ভোট দিবে না, জাতীয় পার্টিকেও ভোট দিবে না।
এবং জাতীয় পার্টি তো একটা চিরদিনেরই একটা হাস্যকর পার্টি আমার কাছে মনে হয়। এরশাদ সাহেব যতদিন জীবিত ছিলেন তখনও সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা, রাত্রে আরেক কথা, পরদিন সকালে আরেক কথা। তো ওনার মৃত্যুর পরে ওনার ভাই বেরাদার যারা আছেন তারাও একই রকম আচরণ করছেন, ফলে জাতীয়